আগুনের চিত্রটা আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় পর্যটন থেকে আগুন লাগানো হয়েছে। যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে, বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে, সেখানে আগুন হয়েছে। আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার কথা। খালি সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে, ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত। নিশ্চয়ই ষড়যন্ত্রমূলক ভাবে এবং পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। আগুনটা এক জায়গায় ধরে নাই, তিনটে জায়গায় আগুন ধরছে, 4টা জায়গায় আগুন ধরছে। ধরেন 7 নম্বর ভবনে আগুন লাগছে, 7 নম্বর ভবনের ইউনিট নম্বর 3-এ আগুন লাগছে, ইউনিট নম্বর 6 আবার আগুন লাগছে, ইউনিট নম্বর 9 আবার আগুন লাগছে। এই যে মাঝখানে গ্যাপ ভবনগুলো, এখানে কিন্তু আগুন লাগে। বিষয়টা বুঝছেন? আমি আপনাদের কিভাবে বোঝাবো? ঘরের এই ইউনিটে আগুন লাগছে, এই ইউনিটের আগুনটা কি করবে? সরিয়ে বি ইউনিটে যাবে, তাই তো? বি ইউনিটে লাগেনি, সি ইউনিটে লাগেনি, ডি ইউনিট লাগেনি, ই ইউনিটে গিয়ে আবার লাগছে। আবার ই ইউনিটের পরে গ্যাপ গিয়ে আবার হয়ে গেছে ওয়াই ইউনিটে গিয়ে আবার আগুন লাগছে। এই যে আগুনটা লাগলো বিচ্ছিন্ন ভাবে, কি করে লাগলো একবার চিন্তা করেন তো। এটা মানে কেউ তো লাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সচিবালয়ে আগুন লাগানোর ঘটনা নিয়ে চলছে জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। আসলে কি এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল, না আসলে এটা দুর্ঘটনা? এটা যদি আসলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়, তো আসলে আগুন কে বা কাহারা লাগালো? আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আগুন লাগানোর পিছনে কাদের হাত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সচিবালয়ের আশেপাশে মানুষের মুখে শুনতে পাবেন যে এই সচিবালয়ে আসলে আগুন কারা লাগাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আবার কেউ মনে করেন যে সরকারের এটা অবহেলা। সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গাতে যদি আগুন লাগানো হয়, সেখানে যদি নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? তো দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের মুখে আপনারা শুনতে পাবেন যে সেখানে আসলে কি ঘটেছিল। আসলে সরকার সচিবালয়ে নিরাপত্তা দিতে পারেনি, জনগণের নিরাপত্তা নিয়ে আসলে সরকার কি করবে? জনগণের কি আসলে নিরাপত্তা দিতে পারবে? নাকি সরকারকে আলোচনা সমালোচনার মুখে পড়ানোর জন্য এসব কাজ করেছে? আর এসব যদি কাজ করে থাকে, সরকার কেন এগুলা তদন্ত করে এখন পর্যন্ত বের করতে পারে না? তো সে বিষয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকছে, পয়েন্ট থাকছে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে বুঝতে পারবেন যে আগুন লাগার পিছনে আসলে মূল ঘটনা কি। তো দর্শক মন্ডলী, আসুন আমরা বিস্তারিত ভিডিওতে যাই। দেখবে যেখানে কি হচ্ছে, এত লোক কেন? কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয়, তাহলে এইভাবে কেমনি ঘটনা ঘটে? খালি একটি ট্র্যাক ছিল, একটা খালি ট্র্যাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে। এটা কারণ একটা জিনিস, আপনি কমন সেন্স যেটা থাকার কথা, যে মানুষ এতগুলো মানুষ এখানে কেন? একটা গাড়িওয়ালা তো সে যদি নাই জানে, তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে। কিন্তু সে কি করলো? ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত। এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকে কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও করলো না। আমি হচ্ছে রাত্রেবেলা শুয়েছিলাম, আনার পরে আমি সহ আরো 2-3 জন বন্ধু এসেছে যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে। সেভাবে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেলে 15 থেকে 20 মিনিট আগে এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে, সেই বাইপাস রাস্তা দিয়ে তো তারা গাড়ি পার করতে পারতো। তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে, তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা। সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে, তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিবানো। গাড়ি আসতে বাইপাস রাস্তা নাই, কারখানার সামনে দিয়ে বাইপাস রাস্তা নাই, সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? সবই পারতো, কিন্তু পুলিশ এখানে দাঁড়ায় চেয়ে দেখতেছে আগুনটা আসলে কতটুকু বড় হয় বা আগুন আমরা আদৌ নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তাদের কিছুই যায় আসে না। তাই এখানে পানি স্বল্পতার কারণে এর পাশে একটা পানির উৎস আছে, সেখানে পাইপ নিয়ে যাওয়ার জন্য একজন ফায়ার ফাইটার সে পাইপ নিয়ে আমি দেখলাম যে আমার চোখের সামনে করছে, পাইপটা নিয়ে কেবল এর পাশে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট করছিল। আওয়ামী লীগের দোষরা এখনো যারা সচিবালয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। এবং আমরা জানি যারা এই সচিবালয় পাহারা দেয়, পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের। আগুনের চিত্রটা আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় পর্যটন থেকে আগুন লাগানো হয়েছে। যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে, বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে, সেখানে আগুন হয়েছে। আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার কথা। তো এক্ষেত্রে এখানে এসে দেখলাম যে বিভিন্ন ফায়ার সার্ভিস ইউনিট আসছে, কাজ করতে যাচ্ছে। কিন্তু আমাদের মনে প্রশ্ন, শুধু আমাদের মনে প্রশ্ন না, আপনারা মনে প্রশ্ন করেন, রাত 3টার সময় সচিবালয়ের মতো একটা জায়গায় আগুন কিভাবে লাগে? এর মধ্যে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদাভাবে আগুন লেগেছে।
আলাদা আগুন এমন একটা জিনিস, সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না। কারণ এখানে মনে প্রশ্ন আসে যে আগুনগুলো ষড়যন্ত্রভাবে হয়েছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ এখানে রয়েছে। আপনারা দেখেন বাংলাদেশে বিগত যে 2-3 মাস যাবত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের হাল ছাড়িনি। আমরা ভারতের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, শুধু স্বৈরাচার নয়, বাংলাদেশের মাতৃভূমি রক্ষার্থে যে বা যারাই ষড়যন্ত্র করবে আমরা তাদের বিরুদ্ধে সবসময় তাদের অপোজিট পার্টি হিসেবে থাকি। তো আজকের এই ঘটনাতে আমি নিজে আসলে কি বলবো, নিজের মাতৃভূমি ভালো না থাকলে নিজের মুখ দিয়ে কথা বের হয় না। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন যাতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। এখনো স্বৈরাচার যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আগের দিন ভুলে যান, এটা আপনাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমি। মাতৃভূমির স্বার্থে স্বৈরাচারের শেখ হাসিনার যে অন্যায় করেছে, অন্যায় শাস্তি দাবি করুন, নিজে তওবা করুন, যাতে এই দেশের স্বার্থ, দেশের মাটি যদি ভালো থাকে না, আপনার মা, আপনার বোন, আপনার ভাই ভালো থাকবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এক ফায়ার সার্ভিস ভাই কাজ করে যাচ্ছে। আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ, একটা কারণ রয়েছে এখানে। আপনারা দেখেন এইরকম একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে আগুন লেগেছে। আমি মনে করি যারা বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে রয়েছে, যেমন সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারা রয়েছেন, প্রথমে তাদের কাজ ছিল যে রাস্তাটা এসে ব্লক করা, যাতে তারা সুন্দরভাবে নিজের মনোমুগ্ধভাবে কাজটা করতে পারে। আপনারা দেখেন রাস্তার আশেপাশে এখনো অনুমুক্তভাবে গাড়ি চলতেছে। এখন যদি গাড়ি চলাচল করে, সেখানে ফায়ার সার্ভিস বাইরে প্রত্যেকটা মুহূর্তে ওই পাশে যাতে পারি আনার জন্য উনি এইটা তাড়াহুড়া করতে গিয়ে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে এটা তাকে ওনাকে চাপা দিয়েছেন, জায়গায় মারা গিয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন। আর বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি আমরা শহীদ হই, জীবন দেই, রক্ত দিই আমাদের মাতৃভূমির স্বার্থে। আপনারা দোয়া করবেন যাতে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি। যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দর্শকদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। এবং সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি আগুন বন্ধ করবো, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই, সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, তারা তো চাইলে পারে যে এখানে যে আমি যাত্রায় পরিচালিত হয় সেখানে আগুন লাগছে, অথচ আমি একটা গার্মেন্টস সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করে, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রে করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসুন আমরা তো এত আগুন লাগে না, এত ধোঁয়া উঠতেছিল না, এবং এখন এই সাইডে আগুন চলতেছে, এই সাইডে আগুন চলতেছে, তখন আগুন চলতেছিল না। আমরা ফায়ার সার্ভিস ইউনিটে বলতেছি, আপনারা যে 9টা ইউনিট তখন কাজ করতেছিলেন, আপনাদের ইউনিট বাড়ান, তাহলে 13টা ইউনিট করেছে, 13টা ইউনিট যদি এখানে পানি মারে, তাহলে আমি মনে করি যে আগুন নিবানো বা নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব। কিন্তু এখানে আগুনে পুরো সার্কার হয়ে যাচ্ছে আমার বাংলাদেশের হৃৎপিণ্ড, তারপরে সার্কার হয়ে যাওয়ার পরে সেখানে আগুনে পানি দিচ্ছে এবং নিবানোর চেষ্টা করছে। তাহলে দায়টা কার? এখানে ফুল প্রশাসনিক থেকে শুরু করে এই ফায়ার সার্ভিসের দায় নিতে হবে, কারণ এখানে ফুল ফায়ার সার্ভিসের গাফিলতি রয়েছে। এখানে সচিবালয়ের ভিতরে পানির কোনো ইউনিট পাচ্ছে না, পানির যে লাইনটা এখানে নাই। সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন নিবানোর প্রাথমিক পর্যায়ে পানির যে নিয়ন্ত্রণের ব্যবস্থাটা থাকা উচিত, সেটা এখানে পাওয়া যায় নাই। তারা বাড়ি থেকে পানি নিয়ে আসতে যায়, ট্রাকে ধাক্কায় একজন জায়গায় ডেথ হয়েছে। তো আমরা মনে করছি যে এই যে সচিবালয়ে আজকে আগুন লেগেছে, রাষ্ট্র যে হৃৎপিণ্ডে আগুন লেগেছে, এটা ফুল পরিকল্পিত। আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা এই যে আওয়ামী লীগের দোষরদের নিয়ে এতদিন যে তাদের অপসারণ করেন নাই, এই অপসারণ না করার কারণে আজকে এই সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগেছে, রাষ্ট্র আগুনের সরকার হয়ে যাচ্ছে। তো আমাদের রাষ্ট্রের সকল আমলনামা যে জায়গাটা থাকে তার নাম সচিবালয়, এবং এখান থেকে আমাদের ভাগ্যের উন্নতি বা আমাদের ভাগ্যের অবনতি ঘটনা হয়। প্রশ্ন হলো, বাংলাদেশ সচিবালয় আগুন লাগলো কি করে? কয়েকটা প্রশ্ন খেয়াল করবেন, লাগলো কি করে? সচিবালয়ের মতো জায়গায় যেখানে ধ্বংস পদার্থ নেই, সেখানে আগুন নিভাতে 6 ঘন্টারও বেশি সময় লাগলো কেন? 3 নম্বর, গভীর রাত যখন সচিবালয় কেউ থাকে না, সেই সময়টাতে আগুন কিভাবে লাগলো? 4 নম্বর, এই আগুন সাবোটাজ লাগানো হয়েছে, যদি লাগানো হয় কারা তারা, কিভাবে এটি সম্ভব, এবং গভীর রাতে তারা সচিবালয় কিভাবে আগুন লাগিয়েছে? সিসি ক্যামেরার কোনো ফুটেজ তদন্ত কমিটির হাতে পৌঁছবে, এবং এই আগুন লাগানোর ফলে কারা কারা বেঁচে যেতে পারে বা কাদেরকে বাঁচানোর জন্য আগুন লাগানো হচ্ছে এবং তারা কি আদৌ বেঁচে যাবে? অজস্র প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। আসেন একটা একটা করে বলি। রাত 1টার দিকে সচিবালয় আগুন লাগা, রাত 1টা, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে বিদ্যুতের সব সার্কিট থেকে এই আগুন লাগানো হয়। তিনটা বিশ্লেষণ আমরা বুঝি আগুন লাগা। একটা হলো প্রাকৃতিক, ন্যাচারাল ফ্যাক্ট, হতে পারে বজ্রপাত, হতে পারে মানে প্রাকৃতিক যে উপায়ে আগুন লাগার সুযোগ থাকে। দ্বিতীয়টা হলো
বৈদ্যুতিক শর্ট সার্কিট, মানুষের ভুল অসাবধানতা বা ভুলবশত কোনো কাজের কারণে আগুন লাগতে পারে। আর 3 নম্বর হলো আগুন লাগানো হয়। বাংলাদেশের বড় বড় ভবন, গার্মেন্টস, বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়। এটা আমরা হয়তো তদন্ত কমিটি দেখি এবং তদন্ত কমিটি এরপর আর কখনো কোনো তথ্য দিতে পারে না। তদন্ত কমিটি দিয়ে তদন্তকে গাঢ় করে দেওয়া হয়। আজ অবধি দেখেনি তদন্ত কমিটির কাজ হল তদন্তটাকে গাঢ় করে দেওয়া। এখন আসেন সচিবালয় এবং দেখতে আগুন লাগলো কি করে, এবং যেই ভবনটিতে 7 নম্বর সচিবালয় 7 নম্বর ভবনটিতে আগুন লাগলো, এই ভবনটিতে কি কি গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, কাগজ নথি থাকতে পারে। আমাকে একজন সচিব জানিয়েছেন যে এই ভবনটিতে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সকল তথ্য উপাত্ত ছিল। দুর্নীতির অভিযোগ বা যা যা বলেন আপনারা, সব তথ্য প্রমাণ এই 7 নম্বর ভবনে ছিল। দ্বিতীয়, ওবায়দুল কাদেরের যে মন্ত্রণালয় ছিল, এই মন্ত্রণালয়ের সকল দুর্নীতির নথি, তথ্য, ডকুমেন্ট এই 7 নম্বর ভবনে ছিল। এবং 3 নম্বরে এখানে বাংলাদেশের মাফিয়া এস আলমের এফআইডি সকল তথ্য এই ভবনটিতে ছিল। এখন আমি 3জনকে বিশেষ করে আলোচনা রাখতে চাই। এবং এই ভবনটিতে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয়। কয়েকটা বিষয় খেয়াল করে। 1 নম্বরে সজীব ওয়াজেদ জয় কে, তার ক্ষমতা কত দূর হতে পারে। ওবায়দুল কাদেরকে আপনারা জানেন, আর এস আলম বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে লুট করে সব টাকা দেশের বাইরে নিয়ে যাওয়ার সেই ব্যক্তি হল এস আলম। আজ পর্যন্ত এস আলমের বিরুদ্ধে এই রাষ্ট্র ব্যবস্থা নিতে পারেনি। কেন পারেনি বলেন তো? কারণ এস আলম পারিবারিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, বিএনপির সাথে যোগ সাজস করে চলেছে। এবং 5 তারিখের পর ওই দলটি এস আলমের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাকে বাঁচানোর প্রয়োজনে। এই তথ্যগুলো এখন আমাদের কাছে ঘুরছে। যদিও আমাকে যদি বলেন যে প্রমাণ দেন, এই প্রমাণের কাজ আমার না, এই প্রমাণের কাজ আমাদের বাঁচতে আমাদের কাছে অভিযোগ আসে, সেই অভিযোগগুলো আমরা আপনাদের জানালাম। এবং জনাব তারেক রহমান বেশ কয়েকজন বিএনপি পলিটিশিয়ানকে সরিয়ে দিয়েছে পদ থেকে, কারণ তার কাছে এই তথ্য আছে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ থেকে বড় অঙ্কের চাঁদা দিয়েছে বা আর্থিক সুবিধা দিয়েছে তার দলের বেশ কয়েকজন নেতা। আসেন, এস আলম প্রথম যে ব্যাংকটিকে, সব বাংলাদেশের নাম্বার 1 যে ব্যাংকটি ছিল বা সবচেয়ে ভালো পজিশনে থাকা ইসলামী ব্যাংকটিকে পুরোপুরি লুটে খাপ করে ফেলেছে এস আলম। এবং যখন ইসলামী ব্যাংক 5 তারিখের পর ইসলামী ব্যাংক তার দায়িত্ব বুঝে নিতে গেছে, তখন বিএনপির একজন নেতার নেতৃত্বে ইসলামী ব্যাংকের উপর বা কর্মীদের উপর এটা করা হয়, প্রকাশ্যে গুলি করা হয়। আপনারা সবাই জানেন, সেই খবর সব গণমাধ্যমে এসছে। এবং এস আলমকে চিটাগাং থেকে তার গাড়িগুলো, মূল্যবান গাড়িগুলোকে কে বা কারা কোথায় নিয়েছে সেই তথ্য আপনারা জানেন। এবং এস আলম এখন পর্যন্ত সরকারকে থ্রেট দিয়ে যাচ্ছে, সরকারকে গোনাই ধরতেছে না। কারণ এস আলম যত টাকা নিয়েছে সেখান থেকে ক্ষুদ্র কিছু টাকা যদি বিএনপিকে দিয়ে দেয়, বিএনপি আওয়াজ করবে না। কারণ আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এদের রাজনীতির ধারাটা হলো অর্থের জন্য, এরা রাজনীতি করে টাকার জন্য। এবং সবচেয়ে দুঃখ লাগে যে বিএনপি যারা নীতি নির্ধারক বা বিএনপি যারা হাইকমান্ড, এত অভিযোগ থাকার পরও বিএনপির সিনিয়র পলিটিশিয়ানদের পরিবর্তে নতুন কোনো ব্যক্তিদেরকে সেখানে বসাচ্ছে না তারা। যাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ, যাদের বিরুদ্ধে ভারতের দালালি করার অভিযোগ, তাদেরকে কিন্তু বিএনপি কোন ব্যবস্থা নিচ্ছে না। একই কমিটি, একই লোক দিয়ে বিএনপি চলছে, নিজ থেকে কিছু লোক সরানো হচ্ছে। কিন্তু প্রথম যারা এই দলটাকে কন্ট্রোল করছে বাংলাদেশে বসে, তারা কিন্তু দেশে থাকছেন না এবং তারা মা অসুস্থ, এতদিন ঝুলেছে। তো যারা বাংলাদেশের বিএনপিকে কন্ট্রোল করে, তাদের কিন্তু বিএনপির পক্ষে একটা বড় সাফল্য নেই। গত 15 বছরে আওয়ামী লীগের একটা দশকও হারাতে পারে, কিচ্ছু করতে পারেন, আতাক করে চলেছে বা যেটাই করেছে অভিযোগ আছে। এই কমিটিগুলোকে তারা কোনো এখন বহাল রেখেছেন। আর সেই লোকগুলি 5 তারিখের পর 15 বছর না খাওয়া তো একসাথে খেতে গিয়ে এই কুখ্যাত ব্যক্তিদের কাছ থেকে বা কারাপ্টেড ব্যক্তিদের কাছ থেকে বা রাষ্ট্রের লুটেরাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদের সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের পালাতে সুবিধা করেছে। প্রশ্ন হল 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, এদের সবাই কম বেশি দেশ ছেড়ে চলে গেছে। কিভাবে গেছে বুঝতে পারছেন? কারা ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন? তাহলে রাষ্ট্র সংস্কার বলে রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি করে? কি করে ওবায়দুল কাদের পালিয়ে গেছে? কি করে গ্রেপ্তারের পর হাসান মাহমুদ পালিয়ে গেছে? কি করে গ্রেপ্তারের পর আরাফাত পালিয়ে গেছেন? এবং আরো বহু হাই প্রোফাইল ব্যক্তিরা যারা এই রাষ্ট্রের বড় বড় লুটেরা ছিলেন, তারা কি করে পালিয়ে গেছে? কারণ তারা হিউজ অ্যামাউন্ট এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ টেবিল নিয়ে দিয়েছে।
তারা কারা আমি নাম বলবো না, আপনারা বলছেন। তাহলে সেই ব্যক্তিরা তো এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তাই তো? তারা কি সরে গেছে? সরে যায়নি। তাহলে সেই ব্যক্তিদেরকে আপনি এই পদে বসিয়ে রেখে আপনি রাষ্ট্র সমস্যা করবেন? প্রফেসর ইউনূস সম্ভব? আমাদের এনএসএ বলি, বিজিএফআই বলি, আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে, 5 তারিখের পর তাদের একটি সাফল্য আমার চোখে পড়ছে না। তারপরে যে যার মতো পদে বহাল রয়েছেন। ধরুন সিনিয়র পজিশনে পরিবর্তন এনেছেন, কিন্তু যারা মাঠ লেভেলে কাজ করে হাজার হাজার গোয়েন্দা বাহিনীর সদস্য, এগুলো ছাত্রলীগের রয়ে গেছে। এখন এদের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। আসলে সচিবালয় আমরা বারবার বলেছি আলী মজুমদারকে সরান, আমরা বারবার সচিবালয় তালিকাগুলো প্রকাশ করেছি আপনাদের কাছে, দেখেছেন আপনারা? সচিবালয়ে শেখ হাসিনার আমলের বহু সচিব এখন অ্যাক্টিভ বসে আছে। আবার আমাদের উপদেষ্টা মন্ডলীদের অভিযোগ আছে, আমাদের এই 24-এর অভ্যুত্থানে যে বিপ্লবীরা যারা উপদেষ্টা হয়েছে অনেক আছে, যারা আওয়ামী লীগের মোটা অঙ্কের টাকা তাদেরকে নাকি দিয়েছেন, অভিযোগ আছে, দিয়ে তাদের বহাল রয়েছে। আমাদের এই পাটনা উপদেষ্টারা খুব পাটনা, এত পাটনা, এদেরকে আসলে কি বলবো? এগুলো বিএনপি জামাতকে মৃত্যুরক্ষা করে না অনেক সময়, মানে ভাবটা এরকম। এরা এমন প্রটোকল পাইছে হঠাৎ করে, মানে রাষ্ট্রের কিছু একটা হয়ে গেছে। এদের কিন্তু আমরা অনেকবার বলেছি, টেলিফোনে বলেছি, মেসেজ দিয়ে বলেছি যে ভাই এই বইকে পরিবর্তন করেন। এরা যখন সাপোর্ট করবে কোন কিনা খুঁজে পাবেন না, আপনাদের কোনো ভিত্তি নাই তো। বিএনপি জামাতের, বিএনপি আওয়ামী লীগের একটা ভিত্তি আছে, তাদের সারা দেশে একটা বিশাল শক্ত ঘাঁটি আছে, তাদের জনগণ আছে, তারা চাইলে অনেক কিছু পাবে। আপনারা পারবেন না, আপনাদের কাছে যারা আসছে বিএনপি জামাতের লোক ভুলে আসে, এরা 16 বেলা আপনার পিছিয়ে দর্শন করি। আপনার যারা মুরব্বী, মানে আপনাদেরকে যারা চালাচ্ছে উপদেষ্টাদের বলছি, এরকম হাই প্রোফাইলের রাজনীতিবিদ না, এদের বুদ্ধিতে কি করবেন আপনারা? এরা তো নিজেরাই নিজের জায়গায় সফল না। তো কি হলো দেখেন, বারবার বলেছি সচিবালয় সচিবদের পরিবর্তন করেন, কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে সে তালিকার অনেকে আমরা দিয়েছি। আমাদের উপদেষ্টারা আমাদেরকে বলিয়ে ধরে না, এখন হাতে হয়ে গেছে দেশ, সব পেয়ে গেছে, চাচিকে দিয়ে, মামাকে দিয়ে, বাবাকে দিয়ে এখন তদবির চালাচ্ছে, তারা কোটি কোটি টাকা বানাচ্ছে। আওয়ামী লীগ আসার আগে তারা দেশ সারা হয়ে যাবে, কেউ দেশে থাকবে না, যত হামলি তামলি করবে। যদি আল্লাহ না করে তখন আওয়ামী লীগ দেশে আবার আসে, একটা এই আমাদের উপদেষ্টা, ছাত্রদের উপদেষ্টা একটা খুঁজে পাবে না, এদের ফুল গোষ্ঠী শুধু আমেরিকা, লন্ডন তুরস্কে চলে যাবে, সেই রকম অর্থ তারা বানিয়ে দিতেছে, এমন অভিযোগ আসছে। আমি এখন কনফার্ম করবো যারা দুর্নীতি করছে, কারণ তথ্যগুলো এরকম হচ্ছে তাদের মাধ্যমে লোকগুলো। দেখেন বিএনপি জামাতের অনেক সচিব আমাদের বলে যে ভাই আমরা বিগত 16-17 বছর নির্যাতিত ছিলাম, আমাদেরকে একটা প্রমোশন দিয়ে বিনা চেয়ারে সচিবালয় রেখে দিয়েছে, আমাদের কোনো চেয়ারটাই দিল না। আমি আমি কথা বলেছি। আর পূর্বে যারা 2 হাতে কামিয়েছে হাসিনার শাসনামলে, তারা মোটা অঙ্কের টাকা কম টেবিলে দিয়ে সেই পদে আমার বহাল আছে। বলেন তো, আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দেন যে তারা এখনো বহাল আছে কি? সচিবালয় আমি এই যে সচিব জয় দুর্নীতির সকল তথ্য যে গায়েব হয়ে গেল, পুড়ে গেল, ওবায়দুল্লাহের সকল তথ্য পুড়ে গেল, এই সালামের সকল তথ্য পুড়ে গেল, আওয়ামী লীগের শেখ হাসিনা বড় বড় প্রকল্পের প্রজেক্ট এই মন্ত্রণালয়ের মধ্যে ছিল, 7 নম্বর ভবনে ছিল। এখন এই তথ্যগুলো আপনারা কি করে বের করবেন? এদেরকে বাঁচানোর জন্য কারা কাজ করতে পারে আপনি বুঝতে পারছেন? আমাদের সবচেয়ে অযোগ্য উপদেষ্টা নাম কি জানেন? স্বরাষ্ট্র উপদেষ্টা। এই লোক তো কথাই বলতে পারে না, এই লোক তো কথাই বলতে পারে না। আপনি রিটায়ার্ড পার্সনদেরকে আসলে কোনো জায়গা দিতে হয়, অনেকে বলে আপনি রিটায়ার্ড পার্সনদের অধিকাংশই স্বাভাবিক থাকতে পারে না শেষ সময়গুলোতে। আমাদের এই লোক প্রাণী স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আমি আজ পর্যন্ত পুলিশ বাহিনীকে দিয়ে একটা সাফল্য দেখিনি, একটা বড় সংস্কার দেখিনি, একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা এই পুলিশ বাহিনী পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন? তিনি আগুন লাগার পর যে স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্ট গুলো পাশ থেকে তাকে ফায়ার ব্রিগেডের নিজে শিখিয়ে দিচ্ছে, তিনি কথা বলছেন। একটা সুন্দর করে সুস্থ স্বাভাবিক কথা বলতে পারছেন না। বুঝতে পারছেন এই উপদেষ্টাদের কারা বসিয়েছে, কেন বসিয়েছে, এই দুর্বল লোকগুলোকে কেন বসিয়েছে? এখন লাভটা হল কাকে? আওয়ামী লীগের দোষররা সচিবালয়ে বসে আছে, আবার আওয়ামী লীগের দোষরদের এই রাষ্ট্রের অনেকে সহযোগিতা করছে অর্থের বিনিময়ে, সেটা যেই দলেরই হোক, আমি দলের নাম নিতে চাই না। মোটা অঙ্কের টাকা দিচ্ছে, চাকরি করে মাসের বেতন পাবে 80,000, 70,000, সর্বোচ্চ 1 লাখ টাকা, রিটায়ার ব্যাংকের করে কত টাকা পাবে? কিন্তু আপনি যদি এরকম একটা অকাণ্ড করতে পারেন, আপনি যদি 100 কোটি টাকা দেওয়া হয়, 200 কোটি টাকা দেওয়া হয়, সারা জীবন আপনি পৃথিবীর দেশে পা ফেলে পাড়ি দিয়ে খেতে পারবেন, কেন আপনি অপরাধ করবেন না? আর বাংলাদেশের জন্ম তারা দুর্নীতিবাজ রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, সব দুর্নীতিবাজ। তো সেই রাষ্ট্র আপনি ভালো কিছু আশা করবেন কি পাবেন? ধরেন আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, সজীব জয়ের বিরুদ্ধে, ইউনিটের বিরুদ্ধে, রেভিনিউর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আসছে, একদম টপমোস্ট রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা, এদের বাংলাদেশের পৃথিবীর সঙ্গে জানে তারা কি পরিমাণ লুটপাট করেছেন জানেন না? আওয়ামী লীগ জানেন না? আওয়ামী লীগ তাকে তো নেত্রী বানিয়ে রেখেছেন, তাকে তো হজরত দিয়ে ফেলেছিলেন। তো বিষয়টি হলো আমাদের পাটনা উপদেষ্টারা
সঙ্গে আমি বাল শব্দটা যোগ করি না, বাল পাতলা বললে একটু ভালো হতো। এরা হঠাৎ করে ইউনিভার্সিটির একটা ভাঙাচোরা হল থেকে গিয়ে হয়ে গেছে উপদেশটা। এদেরকে যখন আমরা বলি যে ভাই আপনারা এই কাজগুলো করেন, এরা ঘুমিয়ে ধরে, এরা টেলিফোনে ধরতে চায় না। এই যে আমাদের হাসনাত, এটা চরম বাল পাতলা ছেলে। ধরুন অনেক বিষয় তাদেরকে আমরা সাজেশন দিই, ফোন দিলে তার স্টাইলটা কি, অনেক বিজি আছে, ফোন ধরবে না, ভাই একটু পরে কল দিচ্ছি। আবার বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে তারা যাবে, অনেকে বলেন যারা যারা তদবির করতে পারে তাদের কাছে নাকি তারা সম্পৃক্ত হয়। আমরা তো তদবির নিয়ে যাই না, আমরা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, কারণ আমাদের কাছে তাদের কোনো স্বার্থ নাই। এই জন্য আমাদেরকে তারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছে। কথা বলছেন? এখন এই হাসনাদের বিরুদ্ধে রাষ্ট্রদণ্ডিতের অভিযোগ। তুমি সামনে রাখো হাসনা, তোমার পিছনে কয়জন সামনে তারা দেখি আমরা, যাদেরকে দিয়ে আপনাদের লম্ফজম্প করছে দেখি কয়জন তোমাদেরকে সেট করতে পারে। 5 তারিখের পর তোমরা যা হয়ে গেছো তার মাসুল তোমরাও দিবে, আমরা দিব না। আমরা কিন্তু রাষ্ট্রের জন্য কথা বলি। আমরা আওয়ামী লীগকে এখন পর্যন্ত ঘৃণা করেছি দেশের দুর্নীতির জন্য, মানুষের বাক স্বাধীনতা হরণের জন্য, হত্যা খুনের জন্য। আওয়ামী লীগের তাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, তোমরা তো ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। 5 তারিখের পর দেখা যাবে, সব হিসেব বেরিয়ে আসবে। আওয়ামী লীগের যখন হিসেব বেরিয়ে আসবে, তোমাদের হিসেব বেরিয়ে আসবে। তোমরা কি পরিমাণ খাইছো আর খাওয়াবে, যদি খেয়ে থাকো সেটাও বেরোবে, আর যদি তোমরা না খেয়ে থাকো, তোমরা সঠিক থাকো সেটাও বেরোবে। কিন্তু ক্রমান্বয়ে তোমাদের দল অজনপ্রিয় হচ্ছে, ক্রমান্বয়ে ছাত্রদের গুরুত্ব আমাদের কাছ থেকে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা তোমরা খুঁজে দেখো, তাহলে উত্তর পেয়ে যাবা। আসেন, এই 7 নম্বর ভবনে আগুনের পর এই নথিগুলো পুড়ে যাবে। এখন এই ব্যক্তিরা কি বেঁচে যাবে? এই নথিগুলো কি শুধু সচিবালয় থাকে নাকি এটা কোনো আলাদা কপিও থাকে? এবং এই তথ্য গায়েবের পর যারা এই কাজটি করেছে বা যারা এই কাজটি সংগঠিত করেছে তারা কি বেঁচে যাবে? আমার মনে হয় বেঁচে যাবে, কারণ এটা দুজন ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে, একটু ম্যাচ দিয়ে তা না, একটা সিন্ডিকেট আছে। ধরেন যারা আগুন দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আরো একটা গ্রুপ থাকবে, এরা তদন্ত কমিটি থাকবে, এরা এদেরকে বাঁচিয়ে দিবে। হয়তো একটা জজ নিয়ে তৈরি করা হবে, অথবা একটা মুফতি হান্নান তৈরি করা হবে, এরা বেঁচে যাবে। কারণ এদেরকে বাঁচানোর জন্য একটা বিশাল অ্যামাউন্ট আছে। ধরেন যে আগুন লাগাবে তার জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা, তাকে বাঁচানোর জন্য ধরেন আমি 200 কোটি 300 কোটি 1,000 কোটি টাকা বরাদ্দ আছে, এবং এই টাকাগুলো ধরেন উপদেশ থেকে পাইতে পারে। আবারও বলছি, এটা আমার ধারণা। কিন্তু এটার মধ্যে ফ্যাসিস্টদের যে দোষর সচিবরা আছে তারা পুরোপুরি জড়িত, এমন তথ্য সচিবরাই আমাদের দিচ্ছে। যদি তাদের নাম আমরা বলবো না, কারণ আমার কাজ নাম বলা না, আমার কাজ তথ্যটা তুলে ধরে রাষ্ট্রের কাজ শনাক্ত করে তদন্ত করে আসামিদের শনাক্ত করা। ধরেন এই যে আগুনটা লাগবে, এই আগুনটা তো কালকে আরেক জায়গায় লাগবে। ধরে একটা উদাহরণ দিয়ে বলি, আগুনটা এক জায়গায় ধরে নেয়, 3-3টে জায়গায় আগুন ধরছে বা 4টা জায়গায় আগুন ধরছে। ধরেন 7 নম্বর ভবনে আগুন লাগছে, 7 নম্বর ভবনে ইউনিট নম্বর 3 আগুন লাগছে, ইউনিট নম্বর 6 আবার আগুন লাগছে, ইউনিট নম্বর 9 আবার আগুন লাগছে। এই যে মাঝখানে গ্যাপ ভবনগুলো, এখানে কিন্তু আগুন লাগে। সেটা হচ্ছে আমি আপনাদের কিভাবে বোঝাবো, ধরেন এই ইউনিটে আগুন লাগছে, এই ইউনিট, এই ইউনিটের আগুনটা কি করবে, ছড়িয়ে 2 ইউনিটে যাবে, তাই তো? বি ইউনিটে লাগেনি, সি ইউনিটে লাগেনি, ডি ইউনিটে লাগেনি, ই ইউনিটে গিয়ে আগুন লাগছে। আবার ই ইউনিটের পরে গ্যাপ আবার লাগছে, ওয়াই ইউনিটে গিয়ে আবার আগুন লাগছে। এই যে আগুনটা লাগলো বিচ্ছিন্ন ভাবে কি করে লাগে, একবার চিন্তা করেন তো। এটা মানে কিন্তু লাগিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে। আপনার ভবনে আগুন লাগলে সেই ভবনের আগুনটা পাশের আগুনে ছড়িয়ে যাবে, তাই তো? কিন্তু আপনার ভবনে আগুন লাগার পর 3টা ভবন গ্যাপ দিয়ে তারপর একটা ভবনে আগুন লাগার অর্থটা কি বলেন তো, উদ্দেশ্যটা কি? কিন্তু লাগিয়েছে এই বর্তমান যে সরকার বসে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে স্বরাষ্ট্রমন্ত্রী বসিয়েছে, এই মন্ত্রী দিয়ে তদন্ত করে আমি বিশ্বাস করি জীবনের সঠিক আসামি শনাক্ত হবে না এবং যারা এটার ভিকটিম তারা বেঁচে যাবে। এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো আমাদেরকে আবারও চাপ তৈরি করতে হবে, দ্রুত আমাদের উপদেষ্টাদের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, এবং আমাদের সচিব যারা আছেন, সচিবালয়ের মধ্যে যারা কাজ করছেন, যারা ফ্যাসিস্টদের দোষক মোটামুটি তারা চিহ্নিত, এই তালিকাগুলো বহু সচিবদের কাছে আছে। তারা কত টাকা দিয়ে টিকে গেছেন, কিভাবে টাকা দিয়েছেন, কোন কোন উপায় টাকা দিয়েছেন, সেই টাকা কার হাতে কোথায় কোথায় গেছে, সব তথ্য আছে। আমাদের ইন্টেলিজেন্সের কাছে তথ্য আছে। এখন ইন্টেলিজেন্সের মধ্যেও তো ভূত আছে, শস্যের ভূত থাকার মতো। এই মাধ্যমে দ্রুত সচিবালয়টাকে ক্লিন করতে হবে। সচিবালয়টাকে যদি ক্লিন করা সম্ভব না হয়, সচিবালয়টা যদি ক্লিন করতে না পারেন, আপনি লিখে রাখেন আগামীতে আরো ভয়াবহ বিপর্যয় আসবে। আমাদের হাটে আগুন লেগেছে, অর্থ মন্ত্রণালয় একটা দেশের হাট, সেখানে আছে ফাইল মন্ত্রণালয়, কি দিয়ে আগামী বছর প্ল্যান করবে 217 বছর টাকা, সব তো আমরা শেষ। সচিবের যে আগুন লেগেছে, এটা নিশ্চয়ই কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি। আওয়ামী লীগের দোষরদেরকে
বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা পোশাকা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন লেগেছে একটা 52-তে আর একটা 54-তে ফায়ার সার্ভিস এসেছে, সকাল 7টার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টে দেখা হচ্ছে। আচ্ছা, এরপর তারা এসে দেখলো যে আগুনের আগেই, তারা আসার আগেই 8-10টা করে আগুন অলরেডি চলছে। কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিসার সচিবালয়তে একদম নিকটে, তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস? এটা বোঝা যায় যে আগুন লাগুন পরিকল্পিত করেছে। কালকে ছিল ক্রিসমাস ডে, হলিডে, সারাদিন এই মতিঝিল সচিবালয় করা একদম লোকজন নাই, লোক ছিল শুধু সিকিউরিটি গার্ডরা। তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হবে, যারা ডিউটিতে ছিল, বসে ছিল, সব তথ্য বেরিয়ে আসবে। এটা আমাদের বিষয় কিছু না। এখন প্রযুক্তির যুগ ভাই, মোবাইল আপনি ক্যাশ থাকলে কাটিয়ে ধরতে পারবেন। সবকিছু দিয়ে সবাই আমরা বুঝি আমাদের হার্টে আগুন লেগেছে। অর্থমন্ত্রক একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল বন্ধ না, কি দিয়ে আগামী বছর প্ল্যান করবে দেশের 17 বছর? সব তো আমরা শেষ। মানুষের জন্য হৃৎপিণ্ড ফুসফুস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সচিবের আছে বাংলাদেশের জন্য, প্রশাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। তো সচিবের যে আগুন লেগেছে, এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। এখানে প্রতিটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা 16 বছরে তাদের লোকবল, তাদের জনবল, তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ু থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট আপ দিয়ে রেখেছে। তো তাদের যে একটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে অন্তর্বর্তী সরকার 4 মাসের মধ্যে এটা সংস্কার করতে পারেনি। তো তাদের যে প্রেতাত্মারা ছিল, তাদের যে দোষীরা ছিল, তাদের যে লুটপাট, তাদের যে অরাজকতা, হত্যা, গুম খুন, এগুলো কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার এগোচ্ছিল। তো এই যে কাজগুলো সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, এগুলো যে সামনে দিয়ে অগ্রসর হয়, যাদের কাছে যদি স্পষ্ট বার্তা পৌঁছে যায়, কেউ অপরাধী এগুলো যদি যাদের জানতে পারে, তারা অবশ্যই বিচার হবে, বাঁচার জন্য তারা হয়তো অভিযোগ হতে পারে। আমাদের দেশের যে কলিজা, আমাদের দেশের যে ফুসফুস, এই সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়, যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয়, সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে, ইনফরমেশন চলে আসছে, যেখান থেকে ঘোষণা হলো, সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেই ভবনে আগুন লাগানো হয়েছে। এটা আমরা মনে করতেছি, ছাত্র জনতা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে, যেমন 2009 সালে বিডিআর বিদ্রোহ এটা চালিয়ে দিয়েছিল, কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল। ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে। ঠিক এইরকম 2009 সালে 8 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে, দীর্ঘ 15 বছর তারা যে আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা পোশাকা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোসর এবং রয়ের এজেন্ট আছে। আমি জানি যে বাংলাদেশে, আমরা সবাই জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী। তারা ইচ্ছে করলে এই রয় এজেন্টদেরকে ধরতে পারবে, এবং যেখানে যেখানে ভারতীয় প্রতাপটা আছে, আবার আওয়ামী লীগ দোসর আছে, তাদেরকে আগে নিশ্চিহ্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের দেশটা ভালো হবে। স্বাধীন করছি আমরা, যে যার মতো লুটে লইতেছে। স্বাধীন করে কারা তো দিচ্ছি, উদয় তো কোনো কিছু তো করতে পারতেছে না। হাতে মনে করে বড় বড় রান্না চাপাড়ি ছিল, আর চাটবাজি মেশিন ছিল, যারা ফায়ার করছে আর ককটেল মারছে। স্বাধীন করে আমাদের লাভ হলো না, কি লাভ হলো বলেন? আর উল্টা আমার সবাই ফোন দিয়ে হুমকি দেয়। 8-9 পোলাপান ছিল, হাতে মনে করে বড় বড় রান্না চাপাড়ি ছিল, আর চাটবাজি মেশিন ছিল, যারা ফায়ার করছে আর ককটেল মারছে। ওদিকে দূরে মনে করে চাপাড়িটা খুব মারছে, যার ছোট ছোট লাগছে, গায়ে লাগছে, দোকানে লাগছে। বড় দোকানটা দেখেন আপনি, ওরা দূরের পরে আপনার আরেক প্লেটে মাল আছে, ওরা দূরে ককটেল মারছে, দূরের পরে মাল সব শেষ। স্বাধীন করছি আমরা, যে যার মতো লুটতে লইতেছে। স্বাধীন করে কারা তো দিচ্ছি, উদয় তো কোনো কিছু তো করতে পারতেছে না। কারণ এই খবরটা কি ভাই ডক্টর ইংলিশের মতো লোকের কাছে যাবো নাকি? আপনার এই পাওয়ারটা আছে মিডিয়ার, এই পাওয়ারটা মনে হয় নাই ভাই। তাকে এই লোকটা কি হবো? এই লোকটা যারা কি কালো একটা লোক আইবো, আজকে বন্ধ হয়ে যাবো ক্যামেরা, তাকে আপনাদের কি মিডিয়া অবস্থা রাখছে, কোন অবস্থায় রাখে না, সব দিক দাম করে